বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিছে পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনের ধূলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো দোল পূর্ণিমা, তো তোমাদের সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, বড়দের প্রণাম। তো আশা করছি তোমরা দিনটা খুব সেফভাবে উদযাপন করেছো, খুব ভালোভাবে উদযাপন করেছো, ঠিক আছে? আমরাও ভালোভাবে উদযাপন করেছি, আর যেরকমভাবে আমরা করি প্রত্যেক বছর সেরকমভাবেই উদযাপন করেছি, একদম সহজ সরল সিম্পলভাবে। আর সাথে আজকে আমাদের বাড়িতে রয়েছে একটা বিশেষ অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠান সম্পর্কে তোমরা আমার আগামীকাল ব্লগটায় টের পেয়ে যাবে, বুঝতে পেরে যাবে, দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। একটা গান খুব গাইতে ইচ্ছে করছে, দাঁড়াও একটা মিনিট। যেই গানটা করতে চাচ্ছিলাম সেই গানটা লতা মঙ্গেশকরজির গাওয়া। দুটো লাইন করি, জাস্ট দুটো লাইন, নতবা আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। হাজার তারার আলোয় ঘেরা চোখে তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই। আজকে এই গানটা করতে ইচ্ছে করলো আমার। তো যদি এই লাইনটুকুতে, এই চারটে লাইনে যদি কপিরাইট দিয়ে দেয়, তাহলে এই গানটা আমাকে সরিয়ে দিতে হবে। আর যদি সরিয়ে দেয়, তো মানে সরিয়ে দিতে হয়, তাহলে কোন গানটা গেয়েছি, যার পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলছি, সেটা জাস্ট দুটো অক্ষর বলে যাই। সেটা হচ্ছে লতা মঙ্গেশকরজির গাওয়া হাজার তারার আলোয় ঘেরা, ঠিক আছে? তো এই গানটা আমি করেছিলাম, বা হয়তো করেছি, তোমরা শুনে নিয়েছো। তো আজকের এই ভিডিওর টপিকটা হলো এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে, বা এমন একজন মানুষকে নিয়ে, যাকে নিয়ে শত চেষ্টা করেও কন্ট্রোভার্সি করা যায় না। অন্তত আমি কন্ট্রোভার্সি জোনে রয়েছি আজ দীর্ঘ 4 বছর। আমি ওনাকে নিয়ে মনে হয় 2টো ভিডিও করেছিলাম, ঠিক আছে? তো তার পরে বা তার আগে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখিইনি ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, ঠিক আছে? আজকে এই বিশেষ দিনে ওনার চ্যানেল থেকে এমন একটা ভিডিও এসেছে, যেই ভিডিওটা নিয়ে কন্ট্রোভার্সি চালু হয়েছে, ঠিক আছে? কন্ট্রোভার্সি চালু হয়েছে। আর উনি এমন ইউটিউব জগতে এমন একটা বড় ব্যক্তিত্ব, যাকে নেই নেই করে প্রায় সবাই চেনে। বেঙ্গলি কমিউনিটির তো চেনেই চেনে, আবার হয়তো হিন্দি কমিউনিটিরও অনেকেই চেনে। তো এই যে ব্যক্তিত্ব, হঠাৎ করে এমন কি হলো যে যাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে? তো মহুয়াদির, আমি নাম ধরেই বলছি, মহুয়াদির শাশুড়ি মা পরলোক গমন করেছেন। তো সেই সংক্রান্ত উনি একটি আপডেট ভিডিওর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আর এই বিষয়টাকে নিয়েই কন্ট্রোভার্সি শুরু হয়েছে। প্রথমত যে কন্ট্রোভার্সি শুরু হয়েছে সেটা হচ্ছে টাইটেলকে নিয়ে, যে উনি টাইটেলে শাশুড়ি মায়ের জায়গায় শাশুড়ি কথাটা উল্লেখ করেননি, মা লিখেছেন। তো এই বিষয়টাতে আমি পরে যাচ্ছি, কন্ট্রোভার্সিয়াল টপিকটাতে আমি পরে ঢুকছি। আগে আমরা একটা কথা বলতে চাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। হ্যাঁ, বলতে পারো ব্যক্তিগত অভিজ্ঞতা, কারণ চোখ দিয়ে চারিদিকে যা দেখছি সেটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তো এই যে কালের নিয়মে যেটা চিরসত্য, ঠিক আছে? জন্মের ঠিক ঠিকানা নেই, কিন্তু একবার জন্মালে তাকে মরতেই হবে, এটা চিরসত্য। জীবনের সব কিছু মিথ্যা, মৃত্যুটা হচ্ছে চরম সত্যি। তো এই যে একটা সত্য ঘটনা, আমরা কিন্তু সকলেই জানি। ধীরে ধীরে আমরা একটা 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 করে সেকেন্ড, একটা সেকেন্ড করে করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু সবাই জানি, সব জানি। কিন্তু তারপরেও যখন আমরা ভাবি যে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে, আমার প্রিয় পরিজন, পরিবার পরিজন সবাইকে ছেড়ে আমাদেরকে একসময় চলে যেতে হবে, ভাবলেই বুকের ভেতরটা যেন হু হু করে ওঠে। আর এটাই হচ্ছে বলে না, চরম সত্যির ফিলিংস। এটাই হচ্ছে চরম সত্যির ফিলিংস। জানি এটা হবে অবশ্যম্ভাবী, আমরা কেউ অমর নই, তারপরেও যেন এটা মানতে চাই না। নিজের পরিবার পরিজনদের ক্ষেত্রেও তো মানতে চাই না, নিজেদের ক্ষেত্রে আসলে তো আরও বেশি হয়ে যায়, সেটা খুব স্বাভাবিক। তো এই যে মৃত্যু,
পরিবারের থেকে যদি কোনো সদস্য চলে যাওয়া, সেটা যদি বটগাছ হয়, মানে মা বাবা আমাদের মাথার উপরে পুরো বটগাছের মতন, তো সেখান থেকে যদি একজন চলে যায় তাহলে ভাবতে হবে মানে আমাদের গোড়াটা নড়বড়ে হয়ে গেল। হয় আমরা বেঁচে থাকবো, অবশ্যই আমরা অবশ্যই বেঁচে থাকবো, হাসবো খেলবো সব কিছু নিয়েই থাকবো, কিন্তু কোথাও না কোথাও তাদের যে অবদান আমাদের লাইফে, সেটা কোনোদিনও আমরা ভুলতে পারবো না। অস্বীকার করা তো দূরের কথা, আমরা ভুলতেই পারবো না, প্রত্যেক মুহূর্তে মনে হবে আমাদের, তাই না? তো আমি এই ইউটিউবে আসার পর দেখেছি, কারণ আমি ওই পরিবার বিয়োগের সময় আমি আমার বাপের বাড়িতে যখন ছিলাম তখন সবাই জীবিত ছিল, এখনও সবাই জীবিত আছে, শুধু আমার বিয়ের পরে দাদু মারা গেছে, ঠিক আছে? তো আমি তো সাথে সাথে গেছিলাম, অবশ্যই সেটা সবাই যায়। তো এবার আমি ওই পরিবারে থাকতেও আমি মৃত্যু নিজের চোখে দেখিনি, এই পরিবারেও আমি এখনো পর্যন্ত দেখিনি। আর ভগবান করে যেন সেটা মনের ইচ্ছা মনেই থাক, যেন কি বলবো, একদম মানে তাদের নির্দিষ্ট যে আয়ু, প্রত্যেকের আমাদের প্রত্যেকের যে নির্দিষ্ট আয়ু, সেই পর্যন্ত যেন একদম হেসে খেলে সবাই আমরা থাকতে পারি, আমি এটাই প্রার্থনা করি গো সবসময়। অমর কেউ না, যার আয়ু যতদিন সে যেন সেই আয়ু পর্যন্ত নির্বিঘ্নে নিশ্চিন্তে কাটায়, আমি শুধু এইটুকুই প্রার্থনা করি। তো এইবার এই যে ব্যথা বেদনাটা না, এটা ডাইরেক্ট আমি ফিল করিনি কোনোদিনও, মানুষকে দেখেছি। এইবার যে অভিজ্ঞতার কথা আমি বলছি, যে ইউটিউবে আসার পর আমি দেখলাম যে পরিবার পরিজনদের মধ্যে কেউ মারা গেলে, নিজের খুব কাছের একদম ব্লাড রিলেশন মারা যাওয়ার পরেও মানুষ ভিডিও করতে পারে, মানুষ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারে, মানুষ পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে চারিদিকটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারে। আর এইটা আমি যখন প্রথম ওই নিবেদিতার সময় দেখেছিলাম, তখন আমি রীতিমতন অবাক হয়েছিলাম। অবাক হওয়ার পরে সেই বিষয়টাকে নিয়ে আমি কন্ট্রোভার্সিও করেছিলাম, সেই সময় আমি চরম কটাক্ষের সম্মুখীন হয়েছিলাম, এবং তারপরে আমি যে ঠিক ছিলাম সেটাই কিন্তু মানুষ বলেছিল, যে কেউ কাউকে যদি এরকম ভালোবাসে তাহলে তার মৃত্যুতে ক্যামেরাটা অন করা পসিবল না। এটা আমি অ্যাজ এ মানুষ হিসাবে আমি এইটুকু নিজেকে দিয়ে ফিল করি, যে কারোর কিছু হলে পরে হাত পা কেটে গেলে পরেও ক্যামেরা অন করার কথা দূর তাক মাথায় থাকবেই না। আমি নিজেকে দিয়ে বিচার করব অবশ্যই। তো সেইখানে আমি এখানে দেখেছি ইউটিউবে এসে বউ ক্যান্সারের পেশেন্ট, সেটাকে রীতিমতন, বউ কথা বলতে পারছে না, সেটাকে রীতিমতন বিক্রি করা হয়েছে। তারপরে সেখানটায় ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছে মানুষকে আরও বেশি পরিমাণে দুঃখী ফিল করানোর জন্য। তারপরে হচ্ছে প্রিয়াকে দেখেছি তার কুকুর মারা যাওয়ার পরে, লিও, আমি ওরা ডাকতো অরিও না কি, যাই হোক, লিও মনে হয় ডেকেছিল, আমি নাম রেখেছিলাম লাড্ডু। তো সেই লাড্ডু মারা যাওয়ার পরেও ক্যামেরা করা, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া, এডিট করা, আমার মনে হয় না যে এগুলো সত্যিকারের যদি ভালোবাসা থাকে না, এগুলো পসিবল হয় না। ঠিক তেমনি আজকে এই মহুয়াদির বিষয়টাও আমি সেটাই দেখলাম, যেটা কিনা আমার বরাবর চিন্তাভাবনা ছিল, সেটা আজকে এত বড় ইউটিউবার বলে আমার চিন্তাভাবনা পাল্টে যাবে, ধ্যান ধারণা পাল্টে যাবে, সেটা একদমই নয়। তো প্রথমে বলি টাইটেল, যেখানটায় লিখেছে যে মা আর নেই, তো এই বিষয়টা নিয়েও দেখলাম অনেকে তার ওনার কমেন্ট বক্সেও কমেন্ট করেছে, প্লাস কন্ট্রোভার্সি তো হবেই। তো আমার মনে হয় শাশুড়ি মাকে মা বলেছে সেটা কোনো ক্ষতি নেই, বাট ব্র্যাকেটে যদি শাশুড়ি কথাটা লিখতো যুক্তিযুক্ত হতো। শাশুড়ি মাকে যখন আমরা শাশুড়ি মা বলি তখন কিন্তু কেমন একটা কানে লাগে না শুনলে পরে, হয়তো কেউ বলেই বসে শাশুড়ি মা বলার কি আছে, মাই তো বলতে পারো, তাই না? কিন্তু সেটা কিন্তু ওই চাক্ষুষ যদি কেউ সামনে থাকে তাহলে, কিন্তু আমরা যখন ভিডিও করি তখন আমাদেরকে কিন্তু রীতিমতন উল্লেখ করে দিতে হয় যে আমার শাশুড়ি মা বা আমার শ্বশুরমশাই, বাবা, ব্র্যাকেটে শ্বশুরমশাই বা বাবা, যে কোনো একটাকে ব্র্যাকেটে না লিখলে পরে, যেহেতু আমি দর্শকদের কাছে তুলে ধরবো, তাই দর্শকরা যাতে বুঝতে পারে, বোধগম্য হয়, সেইভাবেই কিন্তু আমাকে প্রেজেন্ট করতে হবে, যদি কিনা আমি একদম ওটাকে বলে না ট্রান্সপারেন্ট ক্যারেক্টার হই, ট্রান্সপারেন্ট ব্লগার হই, যে হ্যাঁ আমার মনের মধ্যেও যে আমার বাইরেও তা, আমি কোনো রকমভাবে ক্লিকবেট খেলবো না, আমি কোনো রকমভাবে দর্শকদেরকে অ্যাট্রাক্ট করবো না, বা এমন কোনো আচার আচরণ করবো না যাতে করে দুটো কথা মানুষে আমাকে ঘুরিয়ে বলতে পারে, বা জায়গায় রাখবো না এরকম। তো সেই জায়গাটায় আমারও টাইটেলটায় মনে হয়েছে
যে মা লিখেছে ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কিন্তু শাশুড়ি কথাটা লিখলে হয়তো ভালো হতো, কারণ দর্শকদের উদ্দেশ্যে তো, তাই না? দর্শকরা তো আর জেনে বসে নেই যে কোন মায়ের কথা বলছে। তো এই জায়গাটাতে আমিও অবশ্যই আপত্তি টানবো, যে ওনার মা লেখাটা, ওই শাশুড়ির লেখাটা দরকার ছিল। অ্যাজ এ ভিউয়ার বলছি, অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ ক্রিয়েটার আমার যেটা মনে হয়েছে সেটাই। আর এইবার যে এই সময়ে যে ভ্লগ করা, দেখো আমরা যারা ব্লগার আছি তারা আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সুখ দুঃখ মানুষের সাথে দীর্ঘদিন ধরে, দাঁড়াও একটা মিনিট, মানুষের সাথে দীর্ঘদিন ধরে শেয়ার করতে করতে না অটোমেটিক্যালি কিন্তু আমরা করে ফেলি যে আজকে জানো তো আমার এই জিনিসটা হয়েছে, আজকে জানো তো আমার ওই জিনিসটা হয়েছে, যেটা কিনা সর্বসমক্ষে বলা যায়, মানুষকে দেখানো যায়, সেটা কিন্তু আমরা করি। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে এবং এটা আমাদের কাজের মধ্যেও পড়ে। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানটায় কিনা আমরা আমাদের ইমোশনসকে হোল্ড করতে, কন্ট্রোল করতেই আমাদের প্রচুর সময় চলে যায়। এবার এই ক্ষেত্রে কিন্তু মহুয়াদিরা নিউজটা পাওয়ার পরে নিশ্চয়ই তারা সেই সময়টা আমাদের সামনে তুলে ধরেনি, অবশ্যই, নিশ্চয়ই না, অবশ্যই আমাদের সামনে কিন্তু তুলে ধরেনি যে তারা নিউজটা শোনার পরে তাদের পরিস্থিতি কি হয়েছিল, তাদের ফিলিংসটা কীরকম হয়েছিল, তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, তো এটার চাক্ষুষ মানে আমরা কিন্তু দ্রষ্টা ছিলাম না, তাই তো? তো সুতরাং ওই যে ক্যামেরাটা অন করেছে নিশ্চয়ই নিজেদেরকে অবশ্যই ওটাকে কি বলে, আরে বলো না, গুছিয়ে নিয়ে, নিজেদের ইমোশনসটাকে কন্ট্রোল করে নিয়ে তারপরেই কিন্তু ক্যামেরাটা হাতে নিয়েছে। এইবার এই যে আমাদের পরিবারের যদি কোনো বৃদ্ধ সদস্য, বয়স্ক সদস্য যদি মারা যায়, তাহলে কিন্তু আমাদের কষ্ট তো অবশ্যই হয়, কারণ যত বেশি বয়স হয় তাদের সঙ্গে আমাদের মায়ার বাঁধনটা তত বেশি শক্ত হয়, তাই না? কিন্তু আমরা মানতেই চাই না যে সত্যি চলে গেছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, এরকমটা আমাদের হয়। কিন্তু কি বলতো, তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকে আমাদের মনের মধ্যে যে না, উনি ওনার নির্দিষ্ট জীবৎকাল কাটিয়ে গেছেন, আমাদের মধ্যে ছিলেন, আমরা ভালো রেখেছি, আমরা ভালো থেকেছি একসাথে। সেখানটায় কি বলতো, কষ্টের মাত্রাটা কোথাও না কোথাও একটু লাঘব হয়, নিজেদেরকে আমরা বুঝ দিতে পারি যে না, আমরা অ্যাটলিস্ট আমরা ভালো সময় কাটিয়েছি, আমরা সবাই সবাইকে রেসপেক্ট করেছি, সবাই সবাইকে ভালোবেসেছি, মনের মধ্যে কোনো রকম কোনো গিল্ট ছিল না, ঠিক আছে, কোনো রকম কোনো অন্যায় করিনি একে অপরের সঙ্গে। এইটুকু হচ্ছে আমাদের শেষ ফিলিংস গো, আর কিচ্ছু থাকে না অবশিষ্ট। আমার মতে এটাই মনে হয় যে এইটুকুই আমাদের কাছে পাওয়া। তো এরকমটা যদি কারোর সঙ্গে কোনো পরিবারের মধ্যে বন্ডিং থাকে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কষ্টর পরিমাণটা অনেকটা লাঘব হয়ে যায়, যেটা কিনা আমি এনার ফ্যামিলিতে দেখলাম, ঠিক আছে? তো উনি ক্যামেরা হাতে নিয়েছেন, উনি ক্যামেরা করেছেন, নিশ্চয়ই সেই পরিস্থিতি ওনার ক্রিয়েট হয়ে গেছে। আর যদি অতিরিক্ত উনি কান্না করতেন ক্যামেরা খুলে, তাহলে হয়তো অনেকেই বলতো যে এটা ক্যামেরা খুলে কান্না করছে, এটা হচ্ছে লোক দেখানো কান্না। তো সব দিকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলার জন্য লোক বসে আছে। আমার যেটা স্পেশালি মনে হয়েছে, যেটা কিনা আমি আপত্তি টানলাম, সেটা হচ্ছে ওনার টাইটেল, শাশুড়িটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাথে কিন্তু আরও পারিপার্শ্বিক পরিস্থিতি উনি দেখিয়েছেন, আমাদের সাথে শেয়ার করেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই উনি একটা লাইট মিউজিক রেখেছেন, যেটা কিনা আমার মনে হয়েছে নিজেকে অনেকটাই উনি গুছিয়ে ফেলেছেন, ঠিক আছে? যেই সময়টাতে আমরা ক্যামেরা হাতে নেওয়াটা মানে ইম্পসিবল হয়ে দাঁড়ায়, সেইখানটায় কিন্তু উনি ওনার যে পেশা, সেই জায়গাটাকে উনি গুরুত্ব দিয়েছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিয়েছেন। এইবার তোমরা বলতে পারো আমাকে যে সুতপা, তাহলে তুমি নিবেদিতার হাজব্যান্ডকে ওইভাবে কেন বলেছিলে, প্রিয়াকে কেন ওইভাবে বলেছিলে? ওই যে আমি এই বিষয়টাই তোমাদেরকে বললাম যে ওই নিউজটা পাওয়ার পরে ওনারা কোন সময়টা কাটিয়েছেন, ওনারা কি কান্নাকাটি করেননি? কান্নাকাটি করতে বাধ্য, কারণ ওনাদের আমি যতটুকু ওনাদের ভিডিও দেখেছি, ওনারা নিপাট ভদ্র মানুষ, এইটুকু আমার মনে হয়েছে, ঠিক আছে? কারণ দীর্ঘ এত বছর ধরে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করছে, কোনো না কোনো দিন না চাইলেও হয়তো ওনার রিয়েল ফেসটা হয়তো সবাই দেখে ফেলতো, যদি কিনা উনি ট্রান্সপারেন্ট ক্যারেক্টার না হতো, ঠিক আছে? তো এইবার এই যে উনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছেন, তার আগে নিশ্চয়ই নিজেদেরকে হোল্ড করেছেন, কিন্তু নিবেদিতার ক্ষেত্রে ভাবো, বডিটাকে সামনে রেখে রীতিমতন তখন প্রায় অর্ধমৃত, সেই বউকে সামনে রেখে তারপরে ক্যামেরা করা, সেইটার মধ্যে প্লাস এই যে প্রিয়ার যে লাড্ডু মারা গেল, সেই সময় কান্নার সিনটাকে দেখানো, এই দুটো সিচুয়েশনের সঙ্গে কিন্তু মহুয়াদির এই বিষয়টার মধ্যে পার্থক্য আছে, যথেষ্ট পার্থক্য আছে। তোমরা কিন্তু এটা কোনো সময় মনে আনবে না যে আজকে মহুয়াদি বড় ব্লগার বলে আমি এই কথা বলছি, এই সমস্ত ধ্যান ধারণা আমি নিজের মধ্যে রাখিই না।
ঠিক আছে, ওই মুহূর্তটাকে কাটিয়ে কিভাবে তারপরে ক্যামেরার সামনে এসেছে, আবার ওই মুহূর্তগুলিকে কে কিভাবে বিক্রি করেছে, এটা হচ্ছে ডিফারেন্সেস। ঠিক আছে, এই ডিফারেন্সটা আমি নিজে ফিল করেছি, সেইটাই আমি কিন্তু বলেছি। তোমরা কিন্তু জানো সুতপাকে, যে সুতপা যেটা ফিল করে বেবাকভাবে বলে দেয়, আগো পিছু কোনো রকম কোনো কিছু চিন্তা করে না, পুরো ডিটেলসে বলে দেয়। তো আমার এই ফারাকটা মনে হয়েছে। আর হ্যাঁ, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওই যে বললাম মন মানসিকতা, ওনার মানসিকতা ছিল দেওয়ার, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার, উনি করতে পেরেছেন। যদি এটা আমার কাছে আসতো, আমি পসিবলই হতো না। ভেরি রিসেন্ট আমার মেসো শ্বশুর মারা গেছেন, তোমরা জানো। সেই সময় আমি শুধু ঘরের ভেতর, মানে বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিও করেছি, আবার বাড়িতে এসে ভিডিও করেছি। যখন মৎস্যমুখ হয়েছিল তখন গিয়ে শুধু খাওয়ার টেবিলটাই শেয়ার করেছি, কি কি খাওয়ার দাওয়ার হচ্ছে, কি কি খাইয়েছে, শুধু শুধু সেইটুকু শেয়ার করেছি, আর কিন্তু কিছু শেয়ার করিনি। ঠিক আছে, তো এইগুলো যার যার বিষয়, আমি পারিনি শেয়ার করতে, আমার মন থেকে সায় দেয়নি ওই পরিস্থিতিতে সবাইকে দেখানোর, সায় দেয়নি। একটা জায়গায় মনে হয় বড়দিকে দেখিয়েছিলাম, যেই সময় শান্তির জল দিচ্ছিল, শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে শান্তির জল দিচ্ছিল। আর হ্যাঁ, ওই শ্রাদ্ধানুষ্ঠান যখন চলছিল তখন কিন্তু ওই মেশোর 3 ছেলে যে ক্রিয়াকর্ম করছে সেইটুকু কিন্তু আমি তুলেছিলাম। তো সেটাও কিন্তু অনেকটা পরে, ওই মোমেন্টে যখন কিনা মেশোকে নিয়ে এসেছে, ওই মোমেন্টে ইম্পসিবল ছিল, সবাইকে সামলাতে সামলাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল বাড়ির। আর আমাদের মেশো শ্বশুরের পরিবারে অনেক মানুষ, 3 ছেলে, তাদের বউ, তাদের সন্তান, অনেক সদস্য। ঠিক আছে, তো যাই হোক, এটাই বলবো। আর হচ্ছে সাথে কিন্তু অন্য চারিদিকও দেখাচ্ছিল। এই সময়ে আমার একটা ভিডিওর কথা মনে পড়লো, ছোট্ট ছেলে একটা ভিডিও করেছিল, কাকে নিয়ে? সোনা বৌদি আর সোনা দাদাকে নিয়ে। ঠিক আছে, এরকম সোনা বৌদির প্রথমে কে মারা গেছিল? মা মারা গেছিল। হ্যাঁ, তো মা মারা যাওয়ার সময় যখন তারা দার্জিলিংয়ে থাকতো মনে হয়, সোনা দাদা কর্মসূত্রে, তো সেখান থেকে যখন তারা আসছিল, তো সোনা দাদা ওই আসার পথে বিভিন্ন জায়গায় ঝর্ণা, তারপরে এই সেই শেয়ার করেছিল আমাদের সাথে। আর সেই ভিডিওটা নিয়ে ছোট্ট ছেলে ভীষণ পরিমাণে রোস্ট করেছিল, আর সেই রোস্টিং ভিডিওটা নিয়ে সোনা দাদা একটা স্টেপও নিয়েছিল। আমার ঠিক সেই রকমই একটা ফিল আসলো যখন মহুয়াদি ওই এয়ারপোর্টে বসে থেকে একটা পেন্টিং আমাদের সঙ্গে শেয়ার করছিল। তারপরে দুবার মনে হয় প্লেন চেঞ্জ করেছে, 2টো ফ্লাইট মনে হয় চেঞ্জ করেছে, ওয়ান ওয়ে তো না, রাউন্ড ওয়ে। তো এবার সেইগুলো দেখিয়েছে। তো আমারও কোথাও না কোথাও মনে হলো যে শোকটা পুরোপুরি প্রায় মনে হয় ওই জায়গাটুকুতে লাঘব হয়ে গিয়েছিল। আবার এরকমও আমরা দেখতে পেয়েছি যে একাধারে যেমন পারিপার্শ্বিক সৌন্দর্য, যেটা কিনা মনটাকে হালকা করে দিচ্ছিল, শোকটাকে লাঘব করে দিচ্ছিল, আবার মাঝে মধ্যে তার শাশুড়ি মাকে নিয়ে বলতে গিয়ে কিন্তু চোখ ভিজে যাচ্ছিল, সেই সময় কিন্তু ক্যামেরাটা অফ করে দিচ্ছিল। তো দুটোই কিন্তু আমার ফিল হয়েছে। পুরো পরিষ্কার ভাষায় বলছি, ওনার 15 মিনিটের ভিডিওটা দেখে আমার যা যা ফিল হয়েছে আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, কোথাও মনে হচ্ছিল যে উনি চারপাশের যে পারিপার্শ্বিক যে পরিবেশ, সেটাতে উনি নিজেকে ডাইভার্ট করছেন না, উনি ডাইভার্ট হয়ে যাচ্ছেন। আবার যখন শাশুড়ি মায়ের কথা বলছেন, উনি যখন বলছেন, তখন আমারই খারাপ লাগছে যে এই তো এখন আর কেউ খোঁজ নেবে না, 1000বার ফোন করা। ঠিক আছে, তো আমার এগুলো সত্যিই খুব ইমোশনাল জিনিস, তাই না? তারপর যখন উনি কথাগুলো বলছেন 3-4বার করে কিন্তু চোখ ভিজেও গেছে। তো কোনো কিছুই আমার চোখ এড়ায়নি, দেখেছি ভিডিওটা 15 মিনিটের। দেখে নিয়ে তারপরে আমার যা মতামত হলো আমি কিন্তু বলে দিলাম। ওভারঅল আমি নেগেটিভ ভিডিও বলতে পারবো না যে ওনাকে আমি নেগেটিভ ওয়েতে দেখলাম, না। মানুষ কি বলতো, চারিদিক নিয়ে নিজেকে ব্যস্ত রাখে। তো যেমন আমি দেখো, সংসার নিয়ে ব্যস্ত, ভ্লগ নিয়ে ব্যস্ত, কন্ট্রোভার্সি চ্যানেল নিয়ে ব্যস্ত, দোকান নিয়ে ব্যস্ত। প্রচণ্ড ব্যস্ত থাকলে না যে কোনো একটা জিনিস মনকে কাবু করতে সময় নেয় বা কাবু করতে পারে না, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। ঠিক আছে, আবার বলে না, অনেকে বলে না খালি দিমাগ শয়তান কা ঘর, এগুলো কেন বলে? তো এটাই হচ্ছে বিষয়। আমি ওভারঅল ওনার মতন ভদ্র মানুষ খুব কম দেখেছি, মহুয়াদির মতন ভদ্র মানুষ খুব কম দেখেছি। যতবার দেখেছি ততবার ওনাকে আমার ভদ্রই মনে হয়েছে। এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর প্রেজেন্টেশন, আমার খুব ভালো লাগে ওনাকে। বাট যেটা কিনা আমার যতটুকু আমার মনে হয়েছে ততটুকু কিন্তু আমি বলে দিলাম। এটাও আমি কত মানে দেখে অবাক রীতিমতন, পরিবারের সবাই রিসিভ করতে এসছে, রিসিভ করে রীতিমতন ক্যামেরার সামনে কিন্তু সবাই খুব ফ্রেন্ডলি আচরণ করছে, খুব ফ্রেন্ডলি আচরণ করছে, বেশ ভালো লাগছে দেখে। এটা বলবো না যে শোকতাপ নেই, পরিবারের বন্ডিং যদি ভালো থাকে শোকতাপটা অনেকটা লাঘব হয়ে যায়, অনেকটা লাঘব হয়ে যায়।
আর সর্বোপরি আমি প্রথমে যেই কথাটা বললাম যে একে অপরের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, ভালো মুখে যদি বিদায় নেয় পৃথিবী থেকে, এর থেকে শান্তি আর বেশি কিছু নেই। কারণ মৃত্যু চরম সত্যি, মৃত্যু আমাদের প্রত্যেকের হবে। ওই মৃত্যুর আগের জার্নিটা কতটা সুখময় ছিল, কতটা আনন্দকর ছিল, এটাই হচ্ছে দেখার বিষয়। যে আমি পৃথিবী ছেড়ে যে গেলাম, আমি সাথে করে কি নিয়ে গেলাম, এটাই হচ্ছে দেখার বিষয়। বা পৃথিবী ছেড়ে যিনি চলে গেলেন তিনি আমাদের সঙ্গে ঠিক ছিলেন তো, খুশি ছিলেন তো, আমরা তাকে ভালো রাখতে পেরেছি তো, আমরা তার সঙ্গে ভালো ছিলাম তো, এটাই হচ্ছে সর্বশেষ পাওয়া। আর কিছু থাকে না। আর একটা যেটা কিনা চোখে পড়ার মতন, সেটা হচ্ছে উনি কিন্তু সাথে করে লাল সাদা শাড়ি নিয়ে এসেছিলেন এয়ারপোর্টেই, উনি কিন্তু পরে যাতে করে ওই জায়গায় মানানসই হয় সেইভাবেই কিন্তু উনি নিজেকে প্রিপেয়ার করে তারপরে বেরিয়েছিলেন। ওভারঅল ওনার ভিডিও দেখে আমার যা যা মনে হলো আমি সেইটুকুই তোমাদেরকে বললাম। এবার বাদবাকিটা তোমরা আমার ভিডিও দেখে প্লাস ওনার ভিডিও দেখে তোমাদের যা মনে হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,